দশম শ্রেণী তোমাদের ভূগোল যে বইটা আছে সেই ভূগোল বইয়ের বায়ুমণ্ডল যে অধ্যায়টা আছে সেই বায়ুমণ্ডল অধ্যায়ের আমরা অলরেডি ফার্স্ট ক্লাস মানে ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুটো কিন্তু ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে ছেড়েছি মানে আপলোড করেছি। এখন আমরা ক্লাস 3 এই ভিডিওটা কিন্তু আমরা আজকে আপলোড করব। আমরা ক্লাস 2-এ যেটা লাস্ট পড়েছিলাম ওজন গহ্বর কি এইটা পড়িয়েছিলাম। এছাড়া ওজোন স্তর যে বিনাশ, এই যে ওজোন স্তরের যে বিনাশ, এই ওজোন স্তর বিনাশের মেন কারণগুলো, প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক ঘটনা বা স্পেকট্রোফটোমিটার কি, ঠিক আছে, আমরা এইগুলো আগের দিন পড়িয়েছিলাম। এছাড়া মানুষের তৈরি কারণ, এইগুলো আমরা আগের দিন পড়িয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কিন্তু আমরা এই ক্লাসে আজকে পড়াবো। প্রথমেই পড়ে নিই আমরা ইনসোলেশন কি। সূর্যের বাইরের অংশের তাপ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মোট তাপশক্তি 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গের আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে এসে পৌঁছায়। একেই আমরা সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসোলেশন বলবো। তাহলে ইনসোলেশন কি? সূর্যের বাইরের অংশের তাপ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। এবার সূর্যের মোট যে তাপশক্তি তার 200 কোটি ভাগের মধ্যে মাত্র 1 ভাগ, 200 কোটি ভাগের মধ্যে মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গের আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে এসে পৌঁছায় এবং একেই বলে সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসোলেশন। ওকে, এবার এই যে সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসোলেশনের নিয়ন্ত্রকগুলো হলো কী কী নিয়ন্ত্রক? প্রথম হচ্ছে সূর্যরশ্মির পাতন কোণ, 2 নম্বর হচ্ছে দিবাভাগের দৈর্ঘ্য, 3 নম্বর হচ্ছে সৌর ধ্রুবক, 4 নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, 5 নম্বর আবহমণ্ডলের স্বচ্ছতা, আর 6 নম্বর হচ্ছে সৌর কলঙ্ক প্রভৃতি। তাহলে সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসোলেশনের নিয়ন্ত্রকগুলি এখানে অনেকগুলো দিয়েছে, যেমন সূর্যরশ্মির পাতন কোণ দিয়েছে, দিবাভাগের দৈর্ঘ্য দিয়েছে, সৌর ধ্রুবক দিয়েছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দিয়েছে, আবহমণ্ডলের স্বচ্ছতা দিয়েছে এবং সৌর কলঙ্ক দিয়েছে। এবার আমরা যেটা পড়ব পৃথিবীর তাপের সমতা, অর্থাৎ পৃথিবীর যে তাপ সেই তাপের সমতা বিধানটা কী করে হচ্ছে। দেখো, পৃথিবী পৃষ্ঠে ও পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ রশ্মি এবং পৃথিবীর পৃষ্ঠদেশ ও বায়ুমণ্ডল থেকে পুনঃবিকিরিত হয়ে মহাশূন্য ফিরে যাওয়া দীর্ঘ তরঙ্গ রশ্মি দ্বারা উষ্ণতার ভারসাম্য অবস্থায় পৃথিবীকে উষ্ণতার সমতা বা তাপ বাজেট বলে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি উষ্ণতার সমতা বা তাপ বাজেট কাকে বলে। তাপ বাজেট কাকে বলে আমরা কী জানবো? পৃথিবী পৃষ্ঠে ও পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা যে সমস্ত ক্ষুদ্র তরঙ্গ বা রশ্মি, ঠিক আছে, তাহলে সূর্য থেকে যে সমস্ত ক্ষুদ্র তরঙ্গটা আসছে পৃথিবী পৃষ্ঠে আসছে বা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে আসছে এবং পৃথিবীর পৃষ্ঠদেশ ও বায়ুমণ্ডল থেকে যে তাপটা পুনঃবিকিরিত হচ্ছে, অর্থাৎ বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। ওকে, এই দীর্ঘ তরঙ্গ রশ্মি দ্বারা উষ্ণতার ভারসাম্য অবস্থাকে পৃথিবীর উষ্ণতার সমতা বা তাপ বাজেট বলে। এবার আমরা পড়ব কার্যকরী সৌর বিকিরণটা কি? অর্থাৎ একে বলে এফেক্টিভ সোলার রেডিয়েশান। আমরা এটা কিন্তু জানবো। সূর্য থেকে আসা মোট উত্তাপ শক্তির 200 ভাগের 1 ভাগকে 100% ধরে, যদি আমরা সূর্য থেকে আসা মোট শক্তির 200 ভাগের 1 ভাগকে যদি 100% বা 100% ধরে তার 66% মানে 66%, ওকে, 15% হচ্ছে বায়ুমণ্ডল, 3% হচ্ছে মেঘ আর 48% হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়। বিভিন্ন পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। তাহলে 66% কী হচ্ছে, মানে 100%-এর মধ্যে 66% হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। বায়ুমণ্ডলের কী হবে? 15% বায়ুমণ্ডল টানছে, 3% মেঘ উত্তপ্ত হচ্ছে আর 48% ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে। ওকে, এই 66% বা 66% সূর্যরশ্মিকে কার্যকারী সৌর বিকিরণ বলে। তাহলে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে? যেটা কার্য হচ্ছে মানে আমাদের কাজে লাগছে। ওকে, আমরা তাকে বলবো কার্যকারী সৌর বিকিরণ। এবার
অ্যালবেডো কি? পৃথিবীতে আসা 100% সৌরশক্তির 34% বিভিন্ন মাধ্যমে, যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশ থেকে বিচ্ছুরিত হয় 6%, ভূপৃষ্ঠ থেকে 3% প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। তাহলে 66% তো আমাদের কাজে লাগে, যেটা কার্যকারী সৌর বিকিরণ। আর যে 34%, সেই 34%-এর মধ্যে যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশ থেকে বিচ্ছুরিত হয় 6%, আর ভূপৃষ্ঠ থেকে 3% প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই পরিমাণ সৌরশক্তি পৃথিবী ও তার বায়ুমণ্ডলের উত্তাপ করতে বা উত্তাপ বৃদ্ধিতে কোনো ভূমিকা গ্রহণ করে না। আবার এই যে ভূমিকা গ্রহণ করছে না, একে আমরা বলবো নিষ্ক্রিয় সৌরশক্তি বা অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কি আমরা জানলাম এখান থেকে, বা নিষ্ক্রিয় সৌরশক্তি কি জানলাম এখান থেকে। কিন্তু শুধু এইটুকুনির মধ্যে 3খানা প্রশ্ন পেয়ে গেলাম। একটা হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ কী, একটা হচ্ছে তাপ বাজেট বা উষ্ণতার সমতা কী, একটা অ্যালবেডো কী। ওকে, এবার চলে আসো এখানটাতে একটা হচ্ছে আমাদের তাপ বাজেটের যে মেন ছকটা এখানে সুন্দর করে দিয়েছে। এবারে তোমরা নিচের দিকে চলে আসো। নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, মানে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হচ্ছে বা উত্তাপ গ্রহণ করছে। প্রথম হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি কি? কোনো মাধ্যম ছাড়া তাপের এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হওয়াকে বলে বিকিরণ পদ্ধতি। তাহলে কোনো মাধ্যম ছাড়া তাপের এক বস্তু থেকে অন্য বস্তুতে বিকিরিত হওয়াকে বা তাপ সঞ্চারিত হওয়াকে বলবো বিকিরণ পদ্ধতি। এখানে উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গরূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাহলে কি হচ্ছে? উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গরূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এবার 2 নম্বর পয়েন্ট কি? পরিবহন পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, পরিবহন পদ্ধতির মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। দেখো, পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার সঞ্চালন প্রক্রিয়াকে পরিবহন বলে। তাহলে পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার যে সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা পরিবহন বলবো। এই পদ্ধতিতে ভূপৃষ্ঠের উপর বেশি উত্তপ্ত বায়ুস্তর থেকে কম উত্তপ্ত বায়ুস্তরের দিকে তাপ সঞ্চালিত হয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে এখানে কি হচ্ছে? এক্ষেত্রে কি হচ্ছে? যে সমস্ত স্থানে বেশি উত্তপ্ত আছে, বায়ুমণ্ডলটা বা ভূপৃষ্ঠটা বেশি উত্তপ্ত আছে, সেদিক থেকে কম উত্তপ্ত স্থানের দিকে সেখানে বায়ুগুলোকে প্রবাহিত করাচ্ছে, এবং এইভাবে কিন্তু সেই জায়গাটাও উত্তপ্ত হচ্ছে, মানে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হচ্ছে। এবার নেক্সট হচ্ছে পরিচলন পদ্ধতি। 3 নম্বর হচ্ছে কি? পরিচলন পদ্ধতি। বায়ুর উলম্ব স্থানান্তরিত দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে পরিচলন পদ্ধতি বলে। তাহলে বায়ুর উলম্ব স্থানান্তর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলে পরিচলন পদ্ধতি। ওকে, এবার আমরা এখানটাতে ভালো করে জেনে নিই এই যে অ্যালবেডো কী। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অ্যালবেডো আমরা জেনে নিই। দেখো, সূর্য থেকে আগত শক্তি মোট 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই শক্তিকে যদি 100% ধরা হয়, তার 34% হচ্ছে সূর্য শক্তির 34% শক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, মানে যেটা কাজ করছে না। ওকে, এই যে কাজ করছে না, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে না, একে আমরা নিষ্ক্রিয় বলতে পারি। ওকে, বা নিষ্ক্রিয় শক্তি বা নিষ্ক্রিয় তাপ বলতে পারি। একেই আমরা, বা এই 34% শক্তিকে আমরা অ্যালবেডো বলবো। অ্যালবেডো সবচেয়ে বেশি মেঘ থেকে 25%, সবচেয়ে কম স্থলভাগ থেকে 3% বিক্ষিপ্ত হয়। আর পৃথিবী পৃষ্ঠে তুষারবৃত্ত অঞ্চলে অ্যালবেডো সর্বাধিক লক্ষ্য করা যায়। যে সমস্ত জায়গায় তুষারবৃত্ত অঞ্চল, সেখানে কিন্তু সবথেকে বেশি অ্যালবেডো লক্ষ্য করা যায়। এবার এখানে চলে আসি অ্যাডভোকেশন। অ্যাডভোকেশন কি? অ্যাডভোকেশন হচ্ছে কি? ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে অ্যাডভোকেশন বলে। তাহলে কি বলছে? ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের যে সঞ্চালন ঘটছে, তাকে আমরা কি বলবো? অ্যাডভোকেশন বলবো। ওকে, এবার দেখো, লু হলো বায়ুর অনুভূমিক প্রবাহ অ্যাডভোকেশন পদ্ধতির আদর্শ উদাহরণ। তাহলে লু হচ্ছে কি? বায়ুর অনুভূমিক প্রবাহ অ্যাডভোকেশন পদ্ধতির আদর্শ একটা উদাহরণ। এই পদ্ধতিতে নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে উষ্ণতা বায়ু প্রবাহের মধ্যে সঞ্চালিত হয়। তাহলে কি হচ্ছে? লু কি হচ্ছে? নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে উষ্ণতা বায়ু প্রবাহের মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। আর নেক্সট 5 নম্বর পয়েন্ট কি? প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, অর্থাৎ বায়ুমণ্ডলে উপস্থিত সমস্ত কঠিন বস্তুকণা, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি সূর্য থেকে আসা শক্তিকে সরাসরি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, বায়ুর সংকোচন ও প্রসারণ, অর্থাৎ বায়ুপুঞ্জ প্রসারিত হয়ে উপরে উঠলে ঊর্ধ্বের স্তরে গিয়ে তার উষ্ণতা কমে, আবার সংকুচিত হয়ে নিচে নামলে তার উষ্ণতা বাড়ে।
তাহলে কী হচ্ছে এখানে কী বলছে, বায়ুর সংকোচন প্রসারণটা কি, বায়ুপুঞ্জ প্রসারিত হয়ে উপরে উঠলে ঊর্ধ্বস্তরে গিয়ে বায়ুর উষ্ণতা কমে যাচ্ছে, আবার সংকুচিত হয়ে নিচে নামলে তখন তার উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই বায়ুর সংকোচন ও প্রসারণ। নেক্সট আছে অন্যান্য পদ্ধতি। অন্যান্য পদ্ধতি কি, পদার্থের তেজস্ক্রিয়তা, ভূ অভ্যন্তরীণ তাপ নির্গমন, শিলা রাসায়নিক আবহবিকার এবং মানুষের নানাবিধ কার্যকলাপের ফলেও বায়ুমণ্ডলে কিন্তু উষ্ণতা বাড়ছে। ওকে, এখানে দেখো সুন্দর ছবি দিয়েছে। প্রথম হচ্ছে বিকিরণ পদ্ধতি, দেখো কীভাবে স্প্রিংয়ের মতো করে দেখো উঠে যাচ্ছে। তারপরে দেখো পরিবহন পদ্ধতি, যেটা ধাপ থেকে ধাপ ধাপ কেটে 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 যাচ্ছে। আর নেক্সট হচ্ছে পরিচালন পদ্ধতি। দেখছো পরিচালনটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে বায়ুর উদ্যুক্ত হওয়ার পদ্ধতিগুলোর চিত্র। ওকে, এবার নেক্সট চলে আসো। এরপর দেখতে পাচ্ছি আমরা 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে তাপের পরিমাপ। তাহলে 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে তাপের পরিমাপ। ওকে, জেমস 1782 সালে লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটার উদ্ভাবন করেন। এই থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, দৈনিক, মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা এবং তাপমাত্রার প্রসর নির্ণয় করা হয়। তাহলে জেমস 6 বলে একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি 1782 সালে লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটার প্রথম আবিষ্কার করেন। এই থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শুধু দিন নয়, দৈনিক, মাসিক এবং বার্ষিক, অর্থাৎ মাসের, বছরের এবং দিনের গড় তাপমাত্রা এবং তাপমাত্রার প্রসর নির্ণয় করা যায়। এবার হচ্ছে দৈনিক গড় উষ্ণতা। দৈনিক গড় উষ্ণতা কি, এক মাসের মোট উষ্ণতা গণনা করার পর 30 দিয়ে ভাগ করলে দৈনিক গড় উষ্ণতা পাওয়া যায়। তাহলে এক মাসের মোট যখন উষ্ণতা হবে, সেই উষ্ণতাকে আমরা যোগ করার পর 30 দিয়ে যখন ভাগ করব, সেক্ষেত্রে আমরা কী করব, দৈনিক গড় উষ্ণতা পাবো। যেমন ধরো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এপ্রিল মাসের 30 দিনের মোট উষ্ণতা 919.5 ডিগ্রি সেলসিয়াস। তাই ওই জেলার এপ্রিল মাসের দৈনিক গড় উষ্ণতা হবে 30.65 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার হচ্ছে মাসিক গড় উষ্ণতা। মাসিক গড় উষ্ণতা কি, এক বছরের মোট উষ্ণতা গণনা করার পর 12 দিয়ে ভাগ করলে, তাহলে এক বছরের মোট, এক বছর সমান 12 মাস, তাহলে 12 মাসের মোট যে উষ্ণতা, ওকে, সেটা যখন যোগ করে 12 দিয়ে ভাগ করার পর কী পাবো আমরা, মাসিক গড় উষ্ণতা পাবো। যেমন ধরো বাঁকুড়া জেলার এক বছরের মোট উষ্ণতা 318.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস। এবার ওই জেলায় গড় উষ্ণতা হবে 26.48 ডিগ্রি সেলসিয়াস। এবার হচ্ছে কি বার্ষিক গড় উষ্ণতা। বার্ষিক গড় উষ্ণতা কি, কয়েক বছরের উষ্ণতা গণনা করার পর বছরের সংখ্যা দিয়ে ওই উষ্ণতাকে ভাগ করলে বার্ষিক গড় উষ্ণতা পাওয়া যায়। এটা দেখো তুমি 5 বছরের করতে পারো, তুমি 10 বছরের করতে পারো, তুমি 12 বছরের করতে পারো। এইরকম যে বছর কটা নেবে, তুমি ধরো 10 বছরের করলে, তার মানে 10 বছরের গড় উষ্ণতা তুমি যোগ করার পরে মানে 10 বছরের মোট উষ্ণতা যোগ করার পর তুমি 10 দিয়ে ভাগ করলে কিন্তু বার্ষিক গড় উষ্ণতা পাবে। এবার চলে আসো উষ্ণতার প্রসর কী। উষ্ণতার প্রসর কী দিয়েছে দেখো, দৈনিক, মাসিক ও বার্ষিক সব ক্ষেত্রেই সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করলে কী হয়, উষ্ণতার প্রসর পাওয়া যায়। তাহলে একটা তোমরা যখন ভালো করে খবর লক্ষ্য করবে যে সর্বোচ্চ উষ্ণতা কত দেখাচ্ছে এবং সর্বনিম্ন উষ্ণতা কত দেখাচ্ছে, তো এরকম সর্বোচ্চ উষ্ণতা থেকে যদি আমরা সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করি, সেক্ষেত্রে যে উত্তর পাওয়া যাবে তাকে আমরা বলবো উষ্ণতার প্রসর। ওকে।